হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম পাওয়ার সেক্টর জব প্রিপারেশন কোর্সের আরেকটি ক্লাসে। আজকে আমরা মেইনলি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ট্রান্সফরমারের ওপেন সার্কিট এবং শর্ট সার্কিট টেস্টে যে কনফিউশন গুলো তৈরি হয় সেগুলো ক্লিয়ার করার চেষ্টা করব। যেমন আমরা অনেক সময় অনেকে প্রশ্ন করতে শুনি যে পরীক্ষায় একটা ম্যাথ আসলো, সেখানে বলা নাই যে ওপেন সার্কিট টেস্ট কোন দিকে করা হলো, শর্ট সার্কিট টেস্ট কোন দিকে করা হলো, কিন্তু ডাটা দেওয়া থাকে। তো আমরা কি করি, মুখস্থ ধরে নেই যে যেহেতু কিছু বলা নাই, ওপেন সার্কিট টেস্ট লো সাইডে করা হয়েছে এবং শর্ট সার্কিট টেস্ট হাই সাইডে করা হয়েছে। এটা কমপ্লিটলি একটা ভুল প্র্যাকটিস, এবং এই প্র্যাকটিসটা আমরা সবাই করে থাকি এবং আমরা ভাবি যে আমাদের অঙ্কটা হয়ে গেছে, কিন্তু অ্যাকচুয়ালি এখানে ভিতরে কিছু ক্যালকুলেশন আছে। ডাটা দেওয়া না থাকলেও গিভেন ডাটা থেকে বের করার কিছু উপায় প্রশ্নে বলা থাকে। তো আমরা থিওরি থেকে শুরু করে এবং ম্যাথমেটিক্স ফুল একটা প্র্যাকটিস করবো এই বিষয়ের উপর, এবং আশা করছি এই লেকচারটা দেখার পর তোমাদের এই ধরনের প্রবলেমে আর কোনো সমস্যা হবে না। তো প্রথমে আমরা দেখব ট্রান্সফরমারের ওপেন সার্কিট টেস্ট। তো ওপেন সার্কিট টেস্ট আসলে কেন করা হয় বা এটা কি? ওপেন সার্কিট টেস্ট করার মাধ্যমে আমরা ট্রান্সফরমারের আয়রন লস এবং কোর লস সম্বন্ধে জানতে পারি, এবং ট্রান্সফরমারের যে এক্সাইটিং কারেন্ট সেই কারেন্টটার ভ্যালু জানতে পারি। ঠিক আছে? যখন ট্রান্সফরমারটা রেটেড ভোল্টেজে অপারেট করবে সেই অবস্থার জন্য। আর উম, আমরা ট্রান্সফরমারের ওপেন সার্কিট টেস্টই করি, শর্ট সার্কিট টেস্টই করি, এখানের ক্ষেত্রে কোনো বাধা ধরা নিয়ম নাই যে ট্রান্সফরমারের কোন সাইডটাকে ওপেন রাখতে হবে আর কোন সাইডকে শর্ট করতে হবে। আমি দুই ভাবে করেই করতে পারি। ঠিক আছে? কিন্তু আমাদের ইনস্ট্রুমেন্টেশনের সুবিধার জন্য, ক্যালকুলেশনের সুবিধার জন্য, খরচ কমানোর জন্য আমরা কিছু পদ্ধতি ব্যবহার করি। ওগুলার উপর ডিপেন্ড করে আমরা বলি যে ওপেন সার্কিট টেস্ট এই সাইডে করা হয়, শর্ট সার্কিট টেস্ট ওই সাইডে করা হয়। তো এখন দেখো, এটা একটা ট্রান্সফরমার। ঠিক আছে? তো এই ট্রান্সফরমারের দুইটা ওয়াইন্ডিং আমি ধরে নিচ্ছি, এটা হচ্ছে লো ভোল্টেজ সাইড, এটা হাই ভোল্টেজ সাইড। এখন তুমি ওপেন সার্কিট টেস্ট করবা, তাহলে তুমি কি করতে পারো? ওপেন সার্কিট মানে কি? খোলা রাখা। তুমি চাইলে হাই ভোল্টেজ সাইডকেও খোলা রাখো, যেটা এখানে রাখা হয়েছে, অথবা তুমি চাইলে লো ভোল্টেজ সাইডকেও খোলা রাখতে পারো। ঠিক আছে? তাহলে কি করতে হবে? আমরা যেই সাইডটাকে খোলা রাখবো তার অপোজিট সাইডে কি করব? তার অপোজিট সাইডে আমরা একটা এমিটার, একটা ওয়াট মিটার, একটা ভোল্ট মিটার কানেক্ট করে এখানে রেটেড ভোল্টেজ সাপ্লাই দিব। তো লো ভোল্টেজ সাইড হইলে মেশিনের যে রেটিং, সেই রেটিং এর রেটেড ভোল্টেজটা এখানে সাপ্লাই দিব। তো দিলে কি হবে? এই ভোল্টেজটা সাপ্লাই তো দিলা, কিন্তু এই সাইড তো ওপেন, এখানে কোনো লোড কানেক্ট নাই, তাহলে এখানে কোনো কারেন্ট ফ্লো হবে না সেকেন্ডারি সাইডে। তাহলে সেকেন্ডারি সাইডে কারেন্ট ফ্লো যদি না হয়, তাহলে এই কারেন্টেরটা তো প্রাইমারি থেকে আসবে। তাহলে এর সাথে রিলেটেড যে কারেন্ট প্রাইমারি থেকে আসার কথা, সেই কারেন্টটাও আসবে না। তাহলে শুধু কোন কারেন্ট এখানে ফ্লো হবে? সার্কিটে শুধুমাত্র সেই কারেন্টটাই ফ্লো হবে যেই কারেন্টটা এই যে কোর আছে, কোরকে ম্যাগনেটাইজ করতে প্রয়োজন এবং কোরকে রেজিস্টিভ লস করার জন্য প্রয়োজন। শুধুমাত্র অল্প সেই কারেন্টটা প্রবাহিত হবে, সেই কারেন্টটাকে আমরা বলি ওপেন সার্কিট কারেন্ট। সেই কারেন্টটা এই এমিটারে দেখাবে। এবং তুমি যে রেটেড ভোল্টেজ সাপ্লাই দিলা প্রাইমারিতে, ইন জেনারেল প্র্যাকটিসে রেটেড ভোল্টেজ বা তার চেয়ে সামান্য একটু কম বেশি দেওয়া হয়। তো সেই ভোল্টেজটা হচ্ছে ওপেন সার্কিট ভোল্টেজ, এখানে পাবা। এবং এই ওয়াট মিটারে হচ্ছে তুমি এই ট্রান্সফরমারের কোরের যে লস, সেই কোর লসের ভ্যালুটা পেয়ে যাবে। তো ওপেন সার্কিট অবস্থায় ট্রান্সফরমারে খুব কমই কারেন্ট ফ্লো হয়, এর জন্য যতটুকু কারেন্ট প্রয়োজন সেই কারেন্টটাই ফ্লো হয়। ঠিক আছে? তো এখন দেখো, ইন জেনারেল প্র্যাকটিসে আমরা ওপেন সার্কিট টেস্ট করার সময় ট্রান্সফরমারের হাই ভোল্টেজ সাইডটা ওপেন রাখি। কেন? আমাদের সুবিধার জন্য। কি সুবিধা? দেখো, তোমার হাই ভোল্টেজ সাইড যদি ওপেন থাকে, ঠিক আছে, তাহলে সুবিধা কি? তোমার যেহেতু ওপেন সার্কিট টেস্টে রেটেড ভোল্টেজ সাপ্লাই দেওয়া লাগে, তাহলে লো ভোল্টেজ সাইডে রেটেড ভোল্টেজের মান কি কম হবে না? একটা ট্রান্সফরমার যদি 100 ভোল্ট বাই 11,000 ভোল্ট হয়, তুমি যদি এই ট্রান্সফরমারের ওপেন সার্কিট টেস্ট করতে চাও, তাহলে কি করতে হবে? তাহলে তোমাকে হয়তো 11,000 ভোল্ট সাপ্লাই দিলে এদিকে দিতে হবে, 100 ভোল্ট দিলে এদিকে দিতে হবে।
তাইলে আমি কি করতে পারতেছি, অল্প একটা ভোল্টেজ দিয়েই ওপেন সার্কিট টেস্টটা করতে পারতেছি। আচ্ছা, করলাম। এবং এটা মাপার জন্য একটা ভোল্টমিটার লাগবে না? তাহলে সেই ভোল্টমিটারটাও কম রিডিং এর হলে আমার চলতেছে। এখন মনে করো একটা প্র্যাকটিক্যাল ট্রান্সফরমার, মনে করো আমার প্র্যাকটিক্যাল ট্রান্সফরমারটা মনে করো 11 kV বাই 400 kV। তাহলে তুমি দেখো কত বেশি ভোল্টেজ লাগবে এখানে জাস্ট ওপেন সার্কিট টেস্ট করার জন্য। এবং ওপেন সার্কিট টেস্ট করে যে মাপবা, এই যে ভোল্টমিটার, এই সাইডে ভোল্টমিটার লাগাইলে অনেক বেশি দামি এবং বড় মাপের ভোল্টমিটার লাগবে। কিন্তু 11 kV যদি ইউজ করো, ভোল্টেজের রেটিংটা কম হবে। যদিও আমরা এখন সিটিপিটি ইউজ করি, কিন্তু থিওরি অনুযায়ী এখানে কি, যদি ডিরেক্ট ভোল্টমিটার ইউজ করো তাহলে কি কম মানের ভোল্টমিটার লাগবে। এবং ওপেন সার্কিট অবস্থায় কি হবে? ওপেন সার্কিট অবস্থায় আমরা জানি সার্কিটে কারেন্ট খুব কম ফ্লো হয়, ঠিক আছে? তাইলে এই যে লো ভোল্টেজ সাইড আছে, আমরা জানি লো ভোল্টেজ সাইডে হাই কারেন্ট ফ্লো হয়, আর হাই ভোল্টেজ সাইডে লো কারেন্ট ফ্লো হয়। কিন্তু হাই ভোল্টেজ সাইড তো ওপেন, এখানে তো কারেন্ট ফ্লোই হচ্ছে না। তাইলে ওপেন সার্কিট টেস্ট করা অবস্থায় লো ভোল্টেজ সাইডেও কারেন্টটাই কম ফ্লো হচ্ছে। তাইলে এই এমিটারটাও আমার কম রেটিং এর এমিটার হইলেও চলবে, ঠিক আছে? তাইলে এই ইনস্ট্রুমেন্টেশনের সুবিধার জন্য আমরা কি করি, ওপেন সার্কিট টেস্টটা অ্যাকচুয়ালি লো ভোল্টেজ সাইডে করি। হাই ভোল্টেজ সাইডে করলেও কোনো সমস্যা নেই, তুমি জাস্ট এটাকে হাই ভোল্টেজ সাইড, এটাকে লো ভোল্টেজ সাইড লিখে দাও, এভাবেই করো, সমস্যা নেই। কিন্তু তোমার এই ইনস্ট্রুমেন্ট গুলা তখন অনেক দামি হয়ে যাবে, মেজারিং ইনস্ট্রুমেন্টের কষ্ট বেশি লাগবে, ঠিক আছে? এবং এখন আমরা যদি এই জিনিসটা তোমাদেরকে একটু ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন দিয়ে বোঝানোর চেষ্টা করি, যে পরীক্ষার হলে কিভাবে ম্যাথ করবা শর্টকাটে, ঠিক আছে? তো দেখো, ওপেন সার্কিট টেস্টে আমার কি হয়, ওয়ান ওয়াইন্ডিং ওপেন রাখতে হয়, ঠিক আছে? এবং আরেকটা কি করতে হবে, আরেকটা যে ওয়াইন্ডিং, অ্যানাদার ওয়ান কি করতে হবে, অ্যানাদার ওয়ান এট রেটেড লাইন ভোল্টেজ, আরেকটাকে রেটেড ভোল্টেজ সাপ্লাই দিতে হবে, দিলাম। তাইলে এখানের ক্ষেত্রে সামারাইজ কি করা যায়, যে হাই সাইডটা ওপেন রাখাটা কি ইজ ওয়াইজ, মানে বুদ্ধির কাজ। হাই সাইড তুমি যদি ওপেন রেখে করো। এখন অনেককে পরীক্ষার হলে বা ভাইভাতে জিজ্ঞেস করে যে ওপেন সার্কিট টেস্ট কোন দিকে করা হয়। তো সবার মাথায় আসে যে ওপেন সার্কিট টেস্টে তো হাই ভোল্টেজ সাইড ওপেন রাখে, বলে দেয় মুখস্থ যে হাই সাইডে করা হয়। অ্যাকচুয়ালি টেস্ট কিন্তু হাই সাইডে করা হচ্ছে না, টেস্টটা করা হচ্ছে লো সাইডে, ইনস্ট্রুমেন্ট আছে লো সাইডে, হাই সাইড হচ্ছে ওপেন রাখা হয়েছে, ঠিক আছে? তাহলে তুমি এখানে যে ভ্যালু গুলা পাবা, এই ভ্যালু গুলা তুমি কিন্তু লো সাইডের রেসপেক্টে পাবা, যেহেতু লো সাইডের মিটার তুমি কানেক্ট করছো, ঠিক আছে? তাহলে কেউ জিজ্ঞেস করলে বলতে হবে কি, ওপেন সার্কিট টেস্টে হাই ভোল্টেজ সাইডটা ইউজুয়ালি আমরা ওপেন রাখি, এবং মিটারিং ইনস্ট্রুমেন্ট গুলা কোথায়, লো ভোল্টেজ সাইডে কানেক্ট করি, ঠিক আছে? যেই সাইড ওপেন রাখা হয় ওই সাইডে টেস্ট করা হয় এমন কিন্তু না, টেস্ট করা হচ্ছে কিন্তু তার বিপরীত সাইডে। আচ্ছা, গেল। তাহলে দেখো, এই ওপেন সার্কিট টেস্ট করে আমরা কি পাবো, আমরা সার্কিটের এক্সএম এবং আরসি পাবো। এক্সএম আর আরসি কি, এগুলো যদি বুঝতে না পারো, ম্যাগনেটাইজিং রিঅ্যাকট্যান্স এবং কোর লস রেজিস্ট্যান্স, তোমরা আমাদের এই প্লে লিস্টেরই জাস্ট আগের ভিডিওটা দেখতে পারো, যেখানে আমরা ট্রান্সফরমারের ইকুইভ্যালেন্ট সার্কিট নিয়ে ফুল ডিসকাস করেছি, ঠিক আছে? ওইটা দেখলে একদম তোমাদের ক্লিয়ার হয়ে যাবে এই বিষয়গুলো কি। তো এটা তোমরা আমাদের 4 ইয়ার্স ইঞ্জিনিয়ারিং ভিডিও এই ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে। আচ্ছা, এখন দেখো, এখানে তুমি 3টা মিটার কানেক্ট করছো, একটা হচ্ছে তোমার ওয়াট মিটার, একটা ভোল্ট মিটার, একটা এমিটার। তোমার ওয়াট মিটার তোমার যে পাওয়ারটা শো করবে রিডিং এ, সেটার নাম দিলাম আমি পিওসি। ভোল্ট মিটার যে ভোল্টেজটা শো করবে সেটার নাম দিলাম ভিওসি, ওপেন সার্কিট ভোল্টেজ। এমিটার যে কারেন্টটা দেখাবে ওটার নাম দিলাম আইওসি, তার মানে কি, ওপেন সার্কিট কারেন্ট। তাইলে এই ওপেন সার্কিটে তোমার যে পাওয়ার লস হয়, যে পাওয়ারটা এখানে যাচ্ছে, আমরা তো সেটা বললাম, সেটা কিসের জন্য হয়, কোর লসের জন্য হয়, ঠিক আছে? আর কারেন্ট যেহেতু কম, কারেন্ট কম মানে কি, কপার লস তো আই স্কোয়ার, আর কারেন্ট কমে গেছে মানে কি, কপার লস অনেক কমে গেছে।
তাই না? কারেন্ট 2 গুণ কমলে কপার লস 4 গুণ কমে যাবে। তাইলে ওপেন সার্কিট টেস্টে কারেন্ট যেহেতু কম, কপার লসটা নেগলিজিবল, ঠিক আছে, এটাকে বাদ দেওয়া যায়। পুরা লসটা আমরা কোর লস বলতে পারি। আর ভিওসিটা কি? ভিওসিটাকে আমরা বলতে পারি নো লোড ভোল্টেজ, ঠিক আছে, অথবা এটাকে ওপেন সার্কিট ভোল্টেজও বলে অনেকে। আর তুমি এখানে যে কারেন্টটা পাচ্ছ এমিটারে, ঠিক আছে, সেই কারেন্টটাকে বলা হয় নো লোড প্রাইমারি কারেন্ট, ঠিক আছে, গেল। তো এই ডাটাগুলা দিয়ে তোমার লাভ কি, কিভাবে এখান থেকে আরসি আর এক্সএম বাইর হবে? আমি আজকে দুইটা পদ্ধতি তোমাদেরকে দেখাই দেব। প্রথমটাই ফলো করার চেষ্টা করবা, আমি নিজেও ওইটাই ফলো করি, ওইটা করলে মানে প্যাচ লাগে না আর কি। তো প্রথম যেটা ওয়ে, তুমি ওপেন সার্কিট টেস্ট করতেছো, তাহলে জাস্ট আগের ক্লাসে আমরা যে ট্রান্সফরমারের ইকুইভ্যালেন্ট সার্কিটটা দেখলাম, সেটা কেমন? ওপেন সার্কিট অবস্থায় ট্রান্সফরমারের ইকুইভ্যালেন্ট সার্কিটে কি থাকে? এখানে একটা এক্সাইটেশন ব্রাঞ্চ থাকে, এখানে একটা রেজিস্ট্যান্সের জন্য ব্রাঞ্চ থাকে। এই রেজিস্ট্যান্সটা ট্রান্সফরমারে কোর লস করে, আর এই রিঅ্যাকট্যান্সটা ম্যাগনেটাইজেশনের কাজ করে। এখান দিয়ে যে কারেন্ট যায় সেটা কি? ওপেন সার্কিট কারেন্ট। আর প্রাইমারিতে তো তোমার এখানে আইপি কারেন্ট ফ্লো হলো, ভিপি তুমি রেটেড সাপ্লাই দিলা। আর এদিক থেকে কোথায় সেকেন্ডারিতে যে কারেন্ট, সেটা কোনো কারেন্ট যায় নাই, ঠিক আছে, এখানে তো খোলা, তাহলে এখানে জিরো কারেন্ট, এখানেও জিরো কারেন্ট, শুধু এখানে লসের জন্য একটা কারেন্ট ফ্লো হয়েছে, ঠিক আছে, গেল। আর আরসির মধ্যে দিয়ে যে কারেন্ট যায় সেটাকে আমরা কি বলি? আইসি বা আইডাব্লিউ। আর এক্সএম এর মধ্যে যে কারেন্ট যায় সেটাকে আমরা বলি আইমিউ বা ম্যাগনেটাইজিং কারেন্ট। তাহলে এই তিনটা ডাটা আমার কিভাবে কাজে লাগতে পারে? প্রথম একটা ওয়ে হচ্ছে যে ওপেন সার্কিট টেস্ট থেকে তুমি যে ডাটাটা পাচ্ছ সেটাকে তুমি এভাবে ইউজ করবা। ওপেন সার্কিট পাওয়ার সমান ওপেন সার্কিট ভোল্টেজ, ওপেন সার্কিট কারেন্ট এবং ওপেন সার্কিট পাওয়ার ফ্যাক্টর। তো ওপেন সার্কিট পাওয়ার ফ্যাক্টরটা তো আমরা জানি না, তাই না? তাহলে ওপেন সার্কিট পাওয়ার ফ্যাক্টর আমরা কিভাবে বাইর করবো? এখান থেকে cos θ OC সমান POC বাই VOC IOC। তাহলে এখান থেকে তুমি কি পেয়ে যাবা? cos θ OC টা পেয়ে যাবা, তাই না? তাহলে দেখো তো ওয়াট মিটার তোমাকে যে রিডিংটা দিছিল এখানে, ঠিক আছে, এই যে রিডিং দিছে, এটা কিসের রিডিং? এই দুইজন মিলে যা পাওয়ার লস করছে তারই তো রিডিং, তাই না? তাহলে দেখো এই যে ট্রান্সফরমারের ভিতরে একটা রেজিস্ট্যান্স থাকে আর একটা ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স থাকে, ক্যাপাসিট্যান্স তো থাকে না, তাই না? ট্রান্সফরমার স্ট্রাকচার থেকে বোঝা যায়। তাইলে কোরে যেহেতু ইন্ডাকটেন্স থাকে, এই পাওয়ার ফ্যাক্টরটা সবসময় কি হবে? ল্যাগিং হবে না? তার মানে এর অ্যাঙ্গেলটা সবসময় কি? মাইনাস। আর এই দুইটা ব্রাঞ্চ আছে কিভাবে? প্যারালালে আছে, তাই না? দুইটা ব্রাঞ্চ যদি প্যারালালে থাকে, তাদের আমরা এই রেজিস্ট্যান্স রিঅ্যাকট্যান্স কিভাবে বের করতে পারি সহজে? প্রথমে আমরা তাদের অ্যাডমিটেন্স বের করি। অ্যাডমিটেন্স মানে কি? অ্যাডমিটেন্স মানে হচ্ছে আই বাই ভি। তো আই এর সাথে কি করবা? যেহেতু তোমার দুইটা ভ্যালু লাগবে আর সি আর এক্সএম, আই এর সাথে তোমার এই কস থিটা ওসিটা কিভাবে যাবে? মাইনাস থিটা ওসি। তাহলে তুমি এই দুই ব্রাঞ্চের অ্যাডমিটেন্সটা এখান থেকে পেয়ে গেলা। তো পাবা কিভাবে? যেহেতু পোলার ফর্মে আছে, ঠিক আছে, অথবা রেক্টেঙ্গুলার ফর্মে আছে, এখান থেকে তুমি দুইটা ডাটা পাবা। একটা আসবে রিয়েল পার্ট আর একটা জে অফ পার্ট বা ইমাজিনারি পার্ট। এই যে জিসিটা আসলো, এই জিসিটাকে তুমি যদি উল্টায় দাও তাহলে তুমি আরসিটা পেয়ে যাবা। আর তুমি যদি এই যে ইমাজিনারি পার্টটা আসলো সেটাকে উল্টায় দাও তাহলে তুমি এক্সএমটা পেয়ে যাবা। আরসিটা কি? কোর লস রিঅ্যাকট্যান্স। এক্সএমটা কি? ম্যাগনেটাইজিং রিঅ্যাকট্যান্স, ঠিক আছে, কোর লস রেজিস্ট্যান্স, ম্যাগনেটাইজিং রিঅ্যাকট্যান্স। তাহলে এই দুইটা ডাটা তুমি পেয়ে গেলা ওপেন সার্কিট টেস্ট থেকে, ঠিক আছে, এটা একটা ওয়ে। আর একটা ওয়ে হচ্ছে, এটা তোমরা চাইলে মনে নাও রাখতে পারো, অথবা এটা সহজ লাগলে এভাবে করতে পারো। এটা হচ্ছে তুমি কি পাইলা? মিটার থেকে পিওসি পাইলা, ভিওসি পাইলা, তাই না? আর একটা আইওসি পাইছিলা। এখন দেখো আমি এই জিনিসটা লিখতে পারি কিনা। এই সার্কিটের টোটাল পাওয়ার হচ্ছে পিওসি, ভোল্টেজ অ্যাপ্লাই হয়েছে ভিওসি, আর এখানে কারেন্ট যাচ্ছে আইসি।
তাহলে এই রেজিস্ট্যান্সের আরআরই তে ভোল্টেজ কত? ভিওসি, তাই না? পাওয়ার লস তো শুধু রেজিস্ট্যান্সই করবে এখানে, তাই না? এক্সএম কি কোনো পাওয়ার লস করবে? ইন্ডাক্টর তো কোনো পাওয়ার লস করে না। তাহলে এই ফর্মুলা থেকে তুমি কি পেয়ে যাবা? এই লাইনের যে কারেন্ট, পাওয়ার জানো, ভোল্টেজ জানো, রেজিস্ট্যান্সের মধ্যে কারেন্ট আইসিটা পেয়ে যাবা। তাহলে তুমি কি লিখতে পারো? আইসি সমান পিওসি বাই ভিওসি। তুমি আইসি পাইছো, আর আইওসি তো প্রশ্নে দেওয়া ছিল, তাই না? নো লোড কারেন্ট, এই যে, অথবা এমিটার রিডিং থেকে পাইছো আইওসি। তাইলে আইসি, আইওসি মানে কি? আইসি প্লাস আইমিউ, তাই না? ওপেন সার্কিট যে কারেন্ট, সেটা কি হয়েছে? এই কারেন্টটা এই দুই ব্রাঞ্চে ভাগ হয়েছে ওপেন সার্কিটটা। তাহলে ওপেন সার্কিট কারেন্টের ভেক্টর সমান আইসি ভেক্টর যোগ আইমিউ ভেক্টর। এখন তো ভেক্টর ভেক্টর হিসাব নিকাশ একটু ঝামেলা। তাহলে আমরা যদি ভেক্টর ছাড়া ডাইরেক্ট ম্যাগনিটিউড বের করতে চাই, তাহলে আমরা কি করতে পারি? আমরা লিখতে পারি আইওসি স্কোয়ার মাইনাস আইসি স্কোয়ার, ঠিক আছে? অথবা এখান থেকে ভেক্টর হলে কি হবে? আইওসি স্কোয়ার সমান আইমিউ স্কোয়ার যোগ আইসি স্কোয়ার। ওইটাকে এক দুই লাইন কনভার্ট করার পরে কি হয়ে যায়? আইমিউটা পাওয়া যায়। আইমিউ কি? এই যে ম্যাগনেটাইজিং ব্রাঞ্চ, ম্যাগনেটাইজিং ব্রাঞ্চের কারেন্ট। আচ্ছা, গেল। তুমি এখান থেকে আইমিউ পেয়ে গেলা। এখন দেখো, এখন তোমার কি লাগে? আরসি লাগে আর এক্সএম লাগে। আরসি কিভাবে পাচ্ছ? ভিওসি তো প্রশ্নে দেওয়া আছে, বা ভোল্টমিটার রিডিং, তার সাথে তুমি যে আইসি বাইর করলা ওটাকে ভাগ দিলেই কি জাস্ট প্যারালাল সার্কিটের ফর্মুলা আর কি, এখান থেকে তুমি আরসিটা পেয়ে যাবা। আর এক্সএমটা কিভাবে পাবা? ওই যে ভিওসি দিয়ে এক্সএম ব্রাঞ্চের কারেন্ট আইমিউ, আইমিউ দিয়ে ভাগ দিবা, এরপরে তুমি এক্সএমটা পেয়ে যাবা। ঠিক আছে? তো এটা হচ্ছে অ্যানাদার ওয়ে, আর এটা ছিল ফার্স্ট ওয়ে। দুই ভাবেই তুমি কি আরসি আর এক্সএম চাইলে বের করতে পারো। ঠিক আছে? এইভাবে বের করলে হবে, এইভাবে বের করলে হবে, যার যেটা সহজ লাগে। অ্যাকচুয়ালি আমি প্রথমটা প্রেফার করি, কারণ শর্ট সার্কিট টেস্টটা ওইভাবে এই পদ্ধতি যেভাবে করলাম পাওয়ার ফ্যাক্টর ধরে বের করাটা সহজ। এজন্য শর্ট সার্কিট টেস্টটাও মনে রাখার জন্য ফার্স্ট কেসটা ফলো করাই সহজ। আচ্ছা, তাইলে এটা গেল আমাদের একটা ওয়ে ওপেন সার্কিট টেস্টের বিষয়। এখন প্রশ্নে যদি কখনো তোমাদের বলা না থাকে যে কোন সাইডে টেস্টটা করা হয়েছে, সেটা বের করার নিয়ম আমরা এই লেকচারের শেষের দিকে যে একটা ম্যাথ করব, ওখানে গিয়ে ওইটা ম্যাথের মাধ্যমে একদম ফুললি দেখে নিই। এখন দেখো, ওপেন সার্কিট টেস্টের আমাদের কাজ শেষ। এখন কথা হয়েছে, তুমি যে আরসি আর এক্সএম পাইছো, এইভাবে পাও আর এইভাবে পাও, যেভাবে পাও এটা কোন দিকের রেসপেক্টে বের হয়েছে? ঠিক আছে? তোমার যে আরসি এক্সএম বাইর হয়েছে, এই চিত্র ধরে বাইর করছো, সেটা লো ভোল্টেজ সাইডের রেসপেক্টে বাইর হয়েছে, তাই না? যেহেতু তোমার মিটারিং গুলা লো ভোল্টেজ সাইডে কানেক্ট করা আছে, লো ভোল্টেজ সাইডের রেসপেক্টে ডাটাটা বের হয়েছে, এটা মনে রাখতে হবে। ঠিক আছে? তো তোমার যদি কখনো হাই ভোল্টেজ সাইডে করা হয়, হাই ভোল্টেজ সাইডে মিটারিং ইনস্ট্রুমেন্ট কারেন্ট করা হয়, বা প্রশ্নে বলা থাকে যে টেস্টটা হাই ভোল্টেজ সাইডে করা হয়েছে, তাইলে তুমি যে আরসি এক্সএম পাবা, এগুলা কার সাপেক্ষে পাবা? হাই ভোল্টেজ সাইডে সাপেক্ষে পাবা। তো তোমাকে প্রশ্ন যদি কখনো বলে লো ভোল্টেজ সাইডের রেসপেক্টে বাইর করো, তখন ওই যে আমরা আগের ক্লাসে দেখছিলাম যে হাই সেকেন্ডারি থেকে প্রাইমারিতে নিতে কি করতে হয়? এ স্কোয়ার দিয়ে গুণ করতে হয়, প্রাইমারি থেকে সেকেন্ডারিতে এই প্যারামিটার গুলো নিতে এ স্কোয়ার বা টার্ন রেশিও দিয়ে ভাগ করতে হয়। ঠিক আছে? ওই বিষয়গুলো আমাদের তখন কাজে লাগবে। ঠিক আছে, তাহলে আমরা এখন পরের টেস্টটাতে চলে যাচ্ছি। এখন আমরা দেখবো শর্ট সার্কিট টেস্ট। শর্ট সার্কিট টেস্ট কি? শর্ট সার্কিট টেস্টের মাধ্যমে আমরা মেইনলি কপার লস, অথবা যেটাকে আমরা ওয়াইন্ডিং লস বলি, এই ভ্যালুটা আমরা বের করি। ঠিক আছে? তো এটার মাধ্যমে আমরা কি বের করতে পারি? ইম্পিডেন্স বের করতে পারি ট্রান্সফরমারের। ঠিক আছে? এবং ট্রান্সফরমারের তুমি যে কপার লস বের করবা, কিভাবে শর্ট সার্কিটের মাধ্যমে কপার লস বের হবে? কারণ শর্ট সার্কিট টেস্টে অনেক হাই কারেন্ট যায়। ঠিক আছে? তাহলে হাই কারেন্ট যাওয়া মানে কি? কপার লস মানে তো আই স্কোয়ার আর। কারেন্ট অনেক হাই গেছে মানে কি? তুমি কপার লসটা অনেক বেশি হয়েছে, কপার লসটা বেশি করে পাবা, তাই না? ওই কপার লসের সাথে তুমি কি পাবা? কোর লসটাও পাবা ওপেন সার্কিটের মতো। কারণ তুমি যখন শর্ট করছো কোন একটা ওয়াইন্ডিং, তখন তো এখানেও কারেন্ট গেছে, এখানেও কারেন্ট গেছে, ম্যাগনেটাইজিং ব্রাঞ্চেও কারেন্ট গেছে, আবার তোমার যে সিরিজ কম্পোনেন্ট গুলো ছিল আর এস, এক্সএস, আরপি, এক্সপি, ওগুলোতেও কারেন্ট গেছে, তাই না?
ওখানের মধ্যে কপার লস কোর লস দুইটাই হয়েছে, কিন্তু কারেন্ট এত হাই থাকে যে কপার লসটা এতই বেশি হয়, এখানের মধ্যে কোর লসটাকে নেগলেক্ট করা যায়। ঠিক আছে, মানে কোর লসটা অনেক কম, ওইটা ধরা যায়। ঠিক আছে, কারণ শর্ট সার্কিটে যেহেতু অনেক হাই কারেন্ট ফ্লো হয়, টোটাল শর্ট সার্কিট যে পাওয়ার এই মিটারটা দেয় সেটা পুরাটাকেই আমরা কি বলতে পারি, কপার লস বলে দিতে পারি, যেহেতু কোর লসটা ট্রান্সফরমারে অনেক কম হয় আর এখানে অনেক হাই কারেন্ট যাওয়ার কারণে কপার লসের ভ্যালুটাই অনেক বড়। ঠিক আছে, তাহলে গেল। এখন কথা হচ্ছে এই শর্ট সার্কিট টেস্টটা কোন সাইডে করা হয়। এটা একটা ট্রান্সফরমার, তুমি চাইলে এই সাইডে শর্ট করে এদিকে মিটার লাগাইতে পারো, অথবা এই সাইডে শর্ট করে এদিকে মিটার গুলা লাগাইতে পারো। যেই সাইডে মন চায় সেই সাইডে তুমি শর্ট সার্কিট টেস্ট করতে পারো, কিন্তু কোন সাইডে করাটা ওয়াইজ হবে, ঠিক আছে, সেটাই আমরা এখন এক্সপ্রেস করব। শর্ট সার্কিট টেস্টের ক্ষেত্রে কি হয়, ওয়ান সাইড উইল বি শর্ট সার্কিটেড, তাহলে একটা সাইড শর্ট সার্কিট করা হবে। আরেকটা কি, আরেকটা যেই সাইড আছে এই সাইডটা হচ্ছে একটা ভেরিয়েবল ভোল্টেজ সোর্স দিয়ে কানেক্ট করা হয়েছে। দেখো, এটা কিন্তু কোনো ট্রান্সফরমার না, এটা একটা ভেরিয়েবল ভোল্টেজ সোর্স দিয়ে কানেক্ট করা হয়েছে। কারণ শর্ট সার্কিটে তুমি যদি একটা ওপেন একটা সোর্সের সাথে লাগাই দাও, তো অনেক হাই কারেন্ট যাবে, এমন হাই কারেন্ট যাবে যে ট্রান্সফরমারে পুড়ে যেতে পারে। এই জন্য শর্ট সার্কিটে আমরা এখানে ভোল্টেজটা এমন ভাবে অ্যাপ্লাই করি যাতে এই যে শর্ট সার্কিট কারেন্ট, এই কারেন্টটা রেটেড কারেন্টের চাইতে না বাড়ে। রেটেড কারেন্ট চাইতে বাড়লে কি হবে, এই যে কয়েলটা তো ডিজাইন করা হয়েছে একটা নির্দিষ্ট কারেন্ট রেটিং ধরে, তাই না? একটা কয়েল তো একটা নির্দিষ্ট পরিমাণ কারেন্ট নিতে পারবে, এর বেশি নিলে তো পুড়ে যাবে। তাইলে আমরা কি করি, এই ভোল্টমিটার আর এই মিটারের দিকে তাকায় থাকি, তাকায়ে একটা ভেরিয়াক বা ভেরিয়েবল ভোল্টেজ সোর্স দিয়ে ঘুরে ঘুরে এখানে ভোল্টেজটা অ্যাপ্লাই করি। অ্যাপ্লাই করে দেখি যে এই কারেন্টটা ট্রান্সফরমারের গায়ে যে কেভিএ রেটিং আছে, যে ভোল্টেজ রেটিং আছে, এই দুইটা দিয়ে ওই সাইডের যে কারেন্ট, সেই কারেন্টের রেটেড ভ্যালুর সমানে নিয়ে যাই, বা তার চেয়ে সামান্য একটু কম রাখি, এর বেশি নেই না। বেশি নেওয়া মাত্র এটা পুড়ে যাবে। এই জন্য আমরা কি করছি, এখানে দেখো, এই যে ট্রান্সফরমারটা তোমার ছিল, এই ট্রান্সফরমারের এক সাইডে আমরা শর্ট করছি, আর এক সাইডে ওয়াট মিটার কানেক্ট করছি, এমিটার ভোল্ট মিটার কানেক্ট করছি, কিন্তু সাপ্লাইটা দিছি কিভাবে দেখো, এটা কিন্তু মিটার, এতটুকু তো মিটার, তাই না? তো ভোল্ট মিটার মানে হচ্ছে ওপেন। আর তোমার এসি সোর্স একটা, এটা দিয়ে বোঝাচ্ছে একটা ভেরিয়েবল সোর্স, ভেরিয়েবল সোর্স দিয়ে কানেক্ট করছে। এটাকে এই যে এখানে দাগটা দেখতেছো, এই দাগটা চাইলে বিভিন্ন দিকে মুভ করা যায়। এটা মুভ করলে কি হবে, ভোল্টেজ বাড়বে, উপর দিকে গেলে নিচের দিকে আসলে কমতে থাকবে। তো একটা নির্দিষ্ট ভোল্টেজে এসে এখানে কি হয়, রেটেড কারেন্ট ফ্লো হয়। ঠিক আছে, অর্থাৎ শর্ট সার্কিট টেস্টে আমরা রেটেড ভোল্টেজ সাপ্লাই করি না। ঠিক আছে, রেটেড ভোল্টেজ করলে কি হবে, ওয়াইন্ডিংটা পড়ে যাইতে পারে, আমরা রেটেড কারেন্টটা এখানে ফ্লো করাই। ঠিক আছে, তাইলে এই জিনিসটা একটু মনে রাখবা। এই কথাটার ভিতরে কিন্তু একটা ম্যাথ করতে গেলে দেখবা একটা ইন্টারেস্টিং প্যাচ থাকে। ঠিক আছে, যেটা আমরা প্রায়শই ভুল করে থাকি। তো দেখো, এখান থেকে তুমি কি কি ডাটা পাচ্ছ, ওয়াট মিটার তোমাকে একটা ডাটা দিবে, ভোল্ট মিটার একটা ডাটা দিবে, এমিটার একটা ডাটা দিবে। ওয়াট মিটার যে ডাটা দিবে এটাকে আমি বলছি শর্ট সার্কিট পাওয়ার, ভোল্ট মিটার যে ভোল্টেজটা দেখাবে এটাকে বললাম শর্ট সার্কিট ভোল্টেজ, এমিটার যে কারেন্টটা দেখাবে সেটাকে আমরা বলতেছি শর্ট সার্কিট কারেন্ট। এখন তোমার এই যে পিএসসি, এই পিএসসিটার ভিতর কি আছে, শুরুতে বলছিলাম এটার ভিতর কি আছে, কপার লসও যেমন আছে তেমন কোর লসও আছে। কারণ কি, তুমি ট্রান্সফরমার ইকুইভ্যালেন্ট সার্কিট দেখলে দেখবা যে প্রাইমারিতে কারেন্ট ফ্লো হচ্ছে, সেকেন্ডারিতে কারেন্ট ফ্লো হচ্ছে, মানে কি প্রাইমারিতে সেকেন্ডারিতে কারেন্ট গেছে, আর এই কোরের ভিতর দিয়ে কারেন্ট ফ্লো হয়ে আসছে, তার মানে এর ভিতর কি হবে, কোর লস হবে। কিন্তু যেহেতু এখানে রেটেড কারেন্ট ফ্লো করে, রেটেড কপার লস, সর্বোচ্চ কপার লসটা রেটেড যতটুকু সম্ভব কয়েল পোড়ার আগে ওইটাই আমরা পাচ্ছি, আর কোর লসের ভ্যালুটা অনেক কম, এই জন্য এই কোর লসটাকে আমরা নেগলেক্ট করতে পারি। ঠিক আছে, এই কোর লসটা এই ভ্যালু থেকে নেগলিজিবল। ঠিক আছে,
অথবা চাইলে তুমি এটাকে ক্যালকুলেশন করতেও পারো, অ্যাকচুয়ালি ইংলিশ রাইটারের বইগুলোতে এটা অত একটা প্র্যাকটিস করা হয় না, এটাকে নেগলেক্টই করা হয়। আর এটা ভিএসসিটা হচ্ছে কি শর্ট সার্কিট ভোল্টেজ, আইএসসি শর্ট সার্কিট কারেন্ট, এই এমিটারের ভ্যালু। এখন এখান থেকে আমরা কি বের করব? এখান থেকে আমরা ট্রান্সফরমার যে ইকুইভ্যালেন্ট সার্কিট দেখছিলাম প্রিভিয়াস ক্লাসে, সেইখানে কিছু সিরিজ কম্পোনেন্ট ছিল, তাই না? যেমন আমরা যখন এই ওপেন সার্কিট টেস্ট নিয়ে আলোচনা করতেছিলাম, তখন আমরা যেই ব্রাঞ্চটা দেখছি ইকুইভ্যালেন্ট সার্কিটের, এটা হচ্ছে কি প্যারালাল ব্রাঞ্চ, তাই না? তারপরে কি থাকে? এদিকে সিরিজে একটা রেজিস্ট্যান্স, সিরিজে একটা রিঅ্যাকট্যান্স থাকে না ইকুইভ্যালেন্ট সার্কিটে? এই যে সিরিজের রিঅ্যাকট্যান্স, রেজিস্ট্যান্স, রিঅ্যাকট্যান্স, এইগুলার ভ্যালু কি আমরা কি কপার লস টেস্টের মাধ্যমে বের করব। আর এইগুলার ভ্যালু আমরা কিভাবে বের করছি? ওপেন সার্কিট টেস্টের মাধ্যমে বের করছি। ঠিক আছে? তাহলে সিরিজ কম্পোনেন্টের ভ্যালু কিভাবে বের করব? আমার হাতে তিনটা ডাটা আছে, ঠিক আছে? এই তিনটা ডাটা থেকে আমি যদি এভাবে ইউজ করি যে, এটা তো আমরা জানি সব সময় যে পাওয়ার সমান কি হবে, বিআই কস থিটা। ঠিক আছে, বের করলাম। এখন দেখো, তুমি এখন যে কম্পোনেন্ট গুলো বাইর করবে ওরা কিন্তু সিরিজে আছে, তাহলে সিরিজে কিন্তু তুমি সরাসরি ইম্পিডেন্স পাবা। ঠিক আছে, কিভাবে পাবা? তাহলে এখান থেকে আমরা আগের মতো কস থিটা এসসি বাইর করি। কস থিটা এসসি থেকে আমরা কি পাচ্ছি? পিএসসি বাই বিএসসি আইএসসি। তাহলে পাচ্ছি এখানেও কি, এখানেও যে কম্পোনেন্টটা থাকে সিরিজে, একটা রেজিস্ট্যান্স আর একটা ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স, তার মানে এই কস্টিটাও কি ল্যাগিং এ আছে, এটার ভ্যালু হবে কি মাইনাস, তাই না? ক্যাপাসিটেন্স তো নাই ট্রান্সফরমারের ইন্টারনাল সার্কিটের ভিতরে। তাহলে এখান থেকে আমরা যে সিরিজ রেজিস্ট্যান্স আর রিঅ্যাকট্যান্স এটা পেয়ে যাব। সেটা কিভাবে বের করতে হবে? জেড সমান ভি বাই আই, ভিএসসি সমান আইএসসি অ্যাঙ্গেল অফ মাইনাস থিটা এসসি। এখান থেকে কিন্তু থিটা এসসিটা বের করে সেটাকে মাইনাস করে এখানে বসাই দিতে হবে। এটাকে বসানোর পরে তুমি এখানে যে ভ্যালুটা পাবা, দুটো ভ্যালু পাবা, একটা রিয়েল, তাই না? একটা আর ই কিউ আর একটা জে অফ এক্স ই কিউ। আর ই কিউ মানে কি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, তার মানে প্রাইমারি আর সেকেন্ডারি দুইটার একসাথে করলে, যেমন ছিল না প্রাইমারিতে ট্রান্সফার করলে আর পি প্লাস এ স্কোয়ার আর এস, এক্স পি প্লাস এক্স এ স্কোয়ার এক্স এস, ওই দুইটা মিলাই এখানে পাওয়া যাচ্ছে। অথবা আর এস প্লাস আর পি বাই এ স্কোয়ার। ঠিক আছে, দুইটা মিলাই সম্মিলিত যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স রিঅ্যাকট্যান্স, ওই দুইটাই হচ্ছে এখানে পাওয়া যাচ্ছে। তাহলে দেখো, আমি জাস্ট তিনটা ডাটা প্রশ্নে দেওয়া ছিল, এটাকে 3 লাইন করেই কি বের করে ফেললাম, এখানে শর্ট সার্কিট টেস্ট থেকে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স রিঅ্যাকট্যান্স বের করে ফেললাম। তাহলে দেখো ওপেন সার্কিট আর শর্ট সার্কিটের মধ্যে পার্থক্য কি, এখানে একটু গোলায় ফেলতে পারো। ওপেন সার্কিটে দেখো, মনে রাখবা কোর লস রেজিস্ট্যান্স আর ম্যাগনেটাইজিং রিঅ্যাকট্যান্স বের করি, আর এগুলো প্যারালালে থাকে। প্যারালালে বের করলে অ্যাডমিটেন্স বের করা লাগে, ওয়াই ই আই বাই ভি। ঠিক আছে, তারপরে যেটা পাবা ওইটাকে রিয়েলটাকে উল্টায় দিতে হবে, ইমাজিনারিটাকে আলাদাভাবে উল্টায় দিতে হবে, এরপরে আরসি আর এক্সএম পাবা। আর এগুলো যেহেতু সিরিজ কম্পোনেন্ট, সিরিজে কি, সিরিজে তো সরাসরি ইম্পিডেন্স পাওয়া যায়, ভিএসসি বা এআইএসসি করলেই তুমি পেয়ে যাচ্ছ। তো এটা একটু পরীক্ষা বেশি আসতে দেখা যায় ওপেন সার্কিট টেস্টটা। ঠিক আছে, তো এখানের ক্ষেত্রে হচ্ছে আমরা এভাবে গোলাই ফেলতে পারি, জেড বের করলে হবে না। তোমার কস্টিটা পাইছো জেড সমান ভি বাই আই দিলে, তুমি তো সিরিজের কম্পোনেন্ট পাইছো, অ্যাকচুয়ালি কম্পোনেন্ট গুলো ছিল প্যারালালে, তাহলে তোমার এখানে ভুল হয়ে যেতে পারে। ঠিক আছে, তো এখন আমরা একটা ম্যাথমেটিক্স দেখবো, এবং ওই যে কনফিউশন ছিল যে বলা থাকতেছে না যে কোন সাইডের রেসপেক্টে দেওয়া আছে, ওইটাও ক্লিয়ার করার চেষ্টা করবো। এটা এনডব্লিউপিজিসিএল 16-তে আসছিল, এবং রিসেন্টলিও একটা ম্যাথে আসছিল বুয়েটে, এই 24 সালেই। তো হুবহু এই ম্যাথটার মতোই ডাটা ছিল, বের করতে দিছে দুইটা জিনিস, কিন্তু ডাটা দিয়ে দিছে চারটার, শর্ট সার্কিট ওপেন সার্কিট দুইটাই দিছে। অ্যাকচুয়ালি এই ম্যাথটা করার জন্য দুইটা ডাটার প্রয়োজন নাই, একটা দিলেই হয়তো, জাস্ট বাকি একটা ডাটা দিছে কনফিউজ করার জন্য। তো তোমাকে বলছে কোর লস রেজিস্ট্যান্স, এক্সাইটেশন রিঅ্যাকট্যান্স বের করার জন্য, এগুলো কোত্থেকে পাবা? এগুলো ওপেন সার্কিট টেস্ট থেকে পাবা। তাহলে ওপেন সার্কিটের ডাটাটা তোমাকে দিলেই হতো, শর্ট সার্কিট ডাটাটা তোমাকে বিভ্রান্ত করার জন্য দেওয়া হয়েছে, এটা কিন্তু বুঝতে হবে। তাহলে আমরা আমাদের যে 4 লাইন দেখলাম, ওই 4 লাইন দিয়ে এগুলো বের করে ফেলতে পারবো ক্যালকুলেশন। তো প্রথমে করি। তো দেখো এখানে বলা নাই যে শর্ট সার্কিট টেস্ট কোন সাইডে করছে, ওপেন সার্কিট টেস্ট কোন সাইডে করছে, বলা থাকলে তো আমার জন্য সুবিধা হতো, তাই না? বলা নাই, তাইলে এখন আমি কিভাবে বুঝবো? তো অনেকে কি বলে, অনেকে মুখস্থ,
যে দুইটাই লো ভোল্টেজ ধরে নেয়, অনেকে দুইটাই হাই ভোল্টেজ ধরে নেয়, অনেকে ধরে নেয় যে ওপেন সার্কিট টেস্ট লো ভোল্টে করা হয়েছে, এটা লো ভোল্টেজ সাইডের ডাটা বের করে, এটা হাই ভোল্টেজ বের করে, এবং পরীক্ষার পরে ভাবে যে না আমার অঙ্কটা হয়ে গেছে। অ্যাকচুয়ালি অঙ্কটা কিন্তু হয় নাই। এখন আমরা আজকে দেখব কিভাবে এই জিনিসটা একদম ক্লিয়ার করা যায়। দেখো, আমি যে থিওরি গুলা বলছিলাম ওগুলো এখন সবই তোমাদের কাজে লাগবে এই ম্যাথটা করার সময়। আমরা এই ডাটাটা দেখে প্রথমে লিখে ফেলবো, রেটেড কারেন্ট বাইর করব। ঠিক আছে, আই রেটেড, যে হাই ভোল্টেজ সাইড না 4600 আর 230, তাহলে আমি হাই ভোল্টেজের জন্য রেটেড কারেন্ট কত সেটা বের করব। হাই ভোল্টেজে আমার রেটেড কারেন্ট কত হবে, পাওয়ার ডিভাইডেড বাই ভোল্টেজ, তাই না, 75 কেভিএ, তাহলে 75 ইন্টু 10⁻³ ডিভাইডেড বাই 4600, যা আসে সাপোজ আমার আসলো 16.3। তারপর আমি বের করব আই রেটেড লো ভোল্টেজ। লো ভোল্টেজে কারেন্ট কত আসতেছে, 75 ইন্টু 10⁻³ ডিভাইডেড বাই 230। তাহলে দেখো এখানে হাই ভোল্টেজ যে সাইড সেটা প্রাইমারি হিসেবে ইউজ করা হচ্ছে, এবং লো ভোল্টেজ যে সাইড সেটা সেকেন্ডারি হিসেবে ইউজ করা হচ্ছে। ঠিক আছে, এইভাবে ডাটা দেওয়া আছে, কোনো কিছু বলা নাই, তাহলে আমরা ধরে নিব এটাই প্রাইমারি, এটা সেকেন্ডারি। তাহলে এখানে কতটুকু কারেন্ট ফ্লো হচ্ছে, এখানে দেখবা 326.08 এম্পিয়ার কারেন্ট ফ্লো হচ্ছে। এরপর আমরা কি করব, এরপরে আমরা ভি রেটেড হাই ভোল্টেজ কত বের করব, এরপরে ভি রেটেড লো ভোল্টেজ কত সেটা বের করব। ভি রেটেড হাই ভোল্টেজ তো বের করার কিছু নাই, দেওয়াই আছে 4600 ভোল্ট, আর ভি রেটেড লো ভোল্টেজ দেওয়া আছে 230 ভোল্ট। এই ডাটাগুলো বের করার পরে আমরা এখন বলতে পারবো ওপেন সার্কিট টেস্ট কোন দিকে হয়েছে, শর্ট সার্কিট কোন দিকে হয়েছে। দেখো, একটু আগে পড়ানোর সময় আমি বলছিলাম শর্ট সার্কিট টেস্ট করার সময় রেটেড কারেন্ট প্রবাহিত করা হয়, তাই না। তাহলে দেখো ওরা শর্ট সার্কিট টেস্টে ডাটা পাইছে 16.3 এম্পিয়ার, তাই না। আর হাই ভোল্টেজ সাইডে 16.3 এম্পিয়ার হয়েছে কি রেটেড কারেন্ট। তার মানে এই শর্ট সার্কিট টেস্টটা কোথায় করা হয়েছে, এই শর্ট সার্কিট টেস্টটা অ্যাকচুয়ালি হাই ভোল্টেজ সাইডে করা হয়েছে। আর তোমার যে ওপেন সার্কিট টেস্ট, ওপেন সার্কিট টেস্টে আমরা কি বলছি, ওপেন সার্কিট টেস্টে তোমার যে ভোল্টেজটা সাপ্লাই দেওয়া হয় সেটা রেটেড ভোল্টেজ। তো ওপেন সার্কিট টেস্টে ওরা মেজার করে পাইছে কি 289 ভোল্টেজ, আর লো ভোল্টেজ সাইডে ওপেন রেটেড ভোল্টেজ কত 230 ভোল্ট। তার মানে ওপেন সার্কিট টেস্টটা এখানে কোথায় করা হয়েছে, লো ভোল্টেজ সাইডে। এইভাবে ডিটারমাইন করে এরপর অঙ্কটা করতে হবে। ঠিক আছে, তো এখানে তোমার প্রশ্ন আসতে পারে 230 থেকে একটু বেশি কেন। আমি কিন্তু থিওরির সময় বলছিলাম যে ওপেন সার্কিট টেস্টে রেটেড ভোল্টেজ বা তার চেয়ে স্লাইটলি হাই ভোল্টেজ অ্যাপ্লাই করা হয়। তো আশা করি তোমাদের এই কনফিউশনটা দূর হয়েছে। এখন আমরা ফুল ম্যাথটা দেখবো। তো এর মাঝখানে বলে রাখি আমাদের পাওয়ার সেক্টর জব প্রিপারেশন কোর্সটা চলমান আছে। যারা বিএসসি ইন ট্রিপলি অথবা ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স, তারা আমাদের এই কোর্সটা করতে পারো। এটা সম্পূর্ণ একটা অনলাইন কোর্স, এবং তুমি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এবং সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের জন্য যদি প্রিপারেশন নিয়ে থাকো, অনলাইনে ঘরে বসে যে কোনো সময় তুমি আমাদের ক্লাসগুলো করতে পারো, এবং যে কোনো সময় তোমরা চাইলে অ্যাডমিট হতে পারো। তো ভর্তির জন্য তোমরা চাইলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। এবং আমাদের ফ্রি ডেমো ক্লাসগুলা এই ইউটিউব চ্যানেল 4 ইয়ার্স ইঞ্জিনিয়ারিং বিডিতে দেওয়া আছে। তোমরা সিরিয়ালি দেখে তোমাদের বেসিকটা আরো স্ট্রং করতে পারো। তো দেখো, আমরা তো এখন ডিফাইন করলাম যে কোন টেস্টটা কোন দিকে করা হচ্ছে, এখন আমরা ক্যালকুলেশন করব। তাহলে দেখো, আমার যেহেতু কোর লসের ডাটা প্রয়োজন, তাই না, কোর লস রেজিস্ট্যান্স আর এক্সাইটেশন রিঅ্যাকট্যান্স, এই দুইটা ডাটা আমার লাগবে, তাই না। তো এগুলো কোত্থেকে বাইর হয়, ওপেন সার্কিট টেস্ট থেকে। এখন দেখো ওপেন সার্কিট টেস্ট কোন দিকে করা হয়েছে, লো ভোল্টেজ সাইডে, তাই না। লো ভোল্টেজ সাইড কোথায় আছে, সেকেন্ডারিতে। তাহলে আমি কি বলবো, রেফার্ড টু লো ভোল্টেজ সাইড অর সেকেন্ডারি সাইড। দুইটা জিনিসই লিখবা। কেন লিখবা একটু পরে বুঝতে পারবা, নাহলে এ স্কোয়ার গুণ করবা না ভাগ করবা, ওইটার সময় প্যাচ লাগবে। তাহলে দেখো, লো ভোল্টেজ সাইডে তুমি যখন এই জিনিসটাকে রেফার করে ভ্যালুটা বের করতেছো, তাহলে কি বিওসি জানো, আইওসি জানো, পিওসি জানো,
এখান থেকে তুমি কি করবা, cos থিটা ওসি দিয়ে পাওয়ারটা বের করে ফেলবা, পিওসি বাই ভিওসি আইওসি, তাই না? পিওসি কত? পিওসি তোমার দেওয়া আছে 521, আর এটা দেওয়া আছে 289 ইন্টু 10.3, ঠিক আছে? তো ক্যালকুলেট করে তোমার এখানে যা আসে 0.175, ঠিক আছে? তো এখান থেকে তোমার থিটা ওসি এর ভ্যালুটা cos ইনভার্স 0.175 করলে যেটা আসে 79.91 ডিগ্রি, ঠিক আছে? তাহলে কি তুমি কি বের করতেছো, আরসি আর এক্সএম, আরসি আর এক্সএম প্যারালাল থাকে, প্যারালাল হলে আমরা কি বের করবো, অ্যাডমিটেন্স। তাহলে অ্যাডমিটেন্স মানে কি, আই বাই ভি। তাহলে আইওসি বাই ভিওসি অ্যাঙ্গেল অফ মাইনাস থিটা ওসি। তাহলে এই ক্যালকুলেশনটা করো। আইওসি কত বলা আছে, আইওসি বলা আছে 10.3 অ্যাঙ্গেল অফ মাইনাস 79.91 ডিভাইডেড বাই ভিওসি কত 289, ঠিক আছে? তো এখানে করে তোমার যা আসে 6.24 ইন্টু 10⁻³ মাইনাস জে অফ 0.035, ঠিক আছে? তো এই যে ভ্যালুটা পাইছো এটাকে কি করতে হবে, ক্যালকুলেটরে এটা দিয়ে উল্টাই দিতে হবে বা ইনভার্স করতে হবে, এটা দিয়ে ইনভার্স করতে হবে। তার যে ভ্যালুটা পাবা ওইটাই হবে কি তোমার আরসি আর এক্সএম, ঠিক আছে? তাহলে তুমি এখান থেকে কি পাচ্ছ, এই ভ্যালুটা থেকে তুমি আরসি পেয়ে যাচ্ছ। আরসি সমান কি 1/6.24 ইন্টু 10⁻³ আর এখান থেকে তুমি পেয়ে যাবা এক্সএম, এক্সএম সমান কি 1/0.035। তো ক্যালকুলেট করে দেখো আরসি কত আসে, আরসি সমান আরসি সমান চলে আসবে 160.24 ওহম। এক্সএম সমান চলে আসবে 28.57 ওহম। এখন দেখো রেফার টু লো ভোল্টেজ সাইড অর সেকেন্ডারি, ঠিক আছে? তাহলে লো ভোল্টেজ সাইডের রেসপেক্টে ডাটা পাইছো কিন্তু ওইটা আছে সেকেন্ডারিতে। তাহলে সেকেন্ডারিতে যখন কোনো ডাটা থাকে ট্রান্সফরমার ইকুইভ্যালেন্ট সার্কিটে, ওগুলাকে আমরা 2 দিয়ে প্রকাশ করি, ঠিক আছে? তাহলে রেফার টু লো ভোল্টেজ সাইডে বা সেকেন্ডারিতে আমরা এই ডাটাটা পেয়ে গেলাম। এখন পরীক্ষা অনেক সময় বলতে পারে তোমার অঙ্ক কিন্তু শেষ, তুমি কোলোস রেজিস্ট্যান্স এক্সাইটেশন রিঅ্যাকট্যান্স বের করে ফেলছো। কারণ পরীক্ষা অনেক সময় বলতে পারে যে এই ভ্যালুটা তুমি হাই ভোল্টেজ সাইডের রেসপেক্টে বাইর করো। তাহলে দেখতে হবে হাই ভোল্টেজ সাইডটা কই আছে, হাই ভোল্টেজ সাইড আছে প্রাইমারিতে, তোমার ডাটা বাইরে আছে সেকেন্ডারি সাপেক্ষে, তাই না? এখন এই সেম ডাটা তুমি চাইলে রেফার করে প্রাইমারিতে নিয়ে যেতে পারো। তাইলে রেফার্ড টু প্রাইমারি, এই ডাটাটাকে যদি আমি প্রাইমারিতে নিয়ে যাই তাহলে কি হবে, তাহলে আমি RC1 পাবো আর XM1 পাবো। RC1 কি আমরা জানি, আমরা যদি সেকেন্ডারিতে থেকে প্রাইমারিতে কোনো কিছু নিয়ে আসি তাহলে আমাদের কি করতে হয়, a স্কোয়ার দিয়ে গুণ করতে হয়। তাহলে RC2 ইন্টু a স্কোয়ার XM2 ইন্টু a স্কোয়ার। এটা কি, এ ছিল টার্ন রেশিও, প্রাইমারি ভোল্টেজ ডিভাইডেড বাই সেকেন্ডারি ভোল্টেজ অথবা প্রাইমারি টার্ন বাই সেকেন্ডারি টার্ন। তাহলে এ কত হবে, এ সমান 4600/230, তাই না? তাহলে এই ম্যাথে আমরা এ সমান কত লিখতে পারি, এ সমান 4600/230 সমান আমরা পাচ্ছি 20, ঠিক আছে? তাহলে আমরা কি লিখতে পারি, RC2 160.24 ইন্টু 20 স্কোয়ার, XM1 28.57 ইন্টু 20 স্কোয়ার, ঠিক আছে? তাইলে এটা করার ক্ষেত্রে এরপরে ক্যালকুলেশন করে যা আসে 64.11 কিলো ওহম, এখানে 11.43 কিলো ওহম আসলো।
তাইলে মোটামুটি এই আমি যে এখানে যতটুকু করছিলাম এতটুকু করলে তোমার এই অঙ্কটা হয়ে যাবে, যতটুকু প্রশ্ন ছিল। ঠিক আছে। আর কখনো যদি ঘুরাই বলে যে তুমি হাই সাইডের সাপেক্ষে বা প্রাইমারি সাপেক্ষে বের করো, তখন এতটুকু করতে হবে। এখন আমরা এই ম্যাথটাকে আরো এক্সপ্যান্ড করবো, যেটা আরো কতভাবে ঘুরতে পারে। এই ম্যাথেই তোমাকে যদি বলে ডিটারমাইন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, ইকুইভ্যালেন্ট সিরিজ রেজিস্ট্যান্স এবং ইকুইভ্যালেন্ট সিরিজ রিঅ্যাক্ট্যান্স, এই দুইটা ডাটাও তোমাকে বের করতে বলতে পারে যে কোনো ডাটা সাপেক্ষে। তাহলে আমরা কি জানি, সিরিজ প্যারামিটার গুলো বের করার জন্য আমাদের কি লাগে, শর্ট সার্কিট টেস্ট লাগে। এখন আমরা এই শর্ট সার্কিট টেস্টের জন্য ডাটা বের করব। ঠিক আছে। তাহলে এতক্ষণ আমরা যেগুলো করলাম, এখানে আমরা শুধু ওপেন সার্কিট টেস্টের ডাটা ইউজ করছি। এখন আমরা শর্ট সার্কিট টেস্টের ডাটাটা ইউজ করে দেখব যে কি করা যায়। ঠিক আছে। শর্ট সার্কিট টেস্ট। এখন শর্ট সার্কিট টেস্টের ডাটা থেকে তুমি কি করবা, তোমার কাছে তিনটা ডাটা আছে। একটা কি বিএসসি, আইএসসি, পিএসসি, তাই না? তো আমরা কি আগের মতোই cos থিটা এসসি সমান পিএসসি বাই ভিএসসি আইএসসি। ঠিক আছে। তাহলে cos থিটা এসসি কত আসবে, পিএসসি দেওয়া ছিল 1200, তারপরে এটা ছিল 160, আর এটা ছিল 16.3, 0.46 আসলো। এরপরে এখান থেকে তুমি কি পাবা, থিটা এসসি cos ইনভার্স 0.46 ক্যালকুলেটরে তুলে দিলেই চলে আসবে 62.61 ডিগ্রি। ঠিক আছে। এরপরে তোমার কি লাগবে, জেড ইকুইভ্যালেন্ট। ইকুইভ্যালেন্ট জেড ইকুইভ্যালেন্ট কি, যেহেতু সিরিজ আছে তাহলে কি হবে, ভিএসসি বাই আইএসসি, অ্যাঙ্গেল অফ মাইনাস এই অ্যাঙ্গেলটা থিটা এসসি। তাহলে ভিএসসি কত, ভিএসসি হচ্ছে 160, আইএসসি হচ্ছে 16.3, অ্যাঙ্গেল অফ মাইনাস 62.61। ঠিক আছে। এটা করার পরে তোমার যে ভ্যালুটা আসবে 4.5 প্লাস জে অফ 8.71 ওহম। ঠিক আছে, আসলো। তো এইখানের মধ্যে এখন তুমি কি পেয়ে যাচ্ছ, এখন তুমি আর ইকুইভ্যালেন্ট আর এক্স ইকুইভ্যালেন্ট পেয়ে যাচ্ছ। আর ইকুইভ্যালেন্ট কত, এই যে 4.5, এটাই হচ্ছে ইকুইভ্যালেন্ট সিরিজ রিঅ্যাক্ট্যান্স, আর ইকুইভ্যালেন্ট সিরিজ রেজিস্ট্যান্স সরি, আর রিঅ্যাক্ট্যান্স হচ্ছে কি জে এর সাথে যে টার্মটা থাকবে 8.71 ওহম। ঠিক আছে, গেল। এখন কথা হচ্ছে এটা কোন সাইডের রেসপেক্টে বাইরে। ঠিক আছে। তাহলে প্রশ্নে যেহেতু বলা নাই, আমরা ক্যালকুলেট করে দেখলাম যে শর্ট সার্কিট টেস্টটা ছিল হাই ভোল্টেজ সাইডের সাপেক্ষে, হাই ভোল্টেজ সাইড আছে প্রাইমারিতে, তাই না? তাইলে আমার এখানে যে ডাটাটা বাইরে হয়েছে এটা কি সাপেক্ষে, প্রাইমারি সাপেক্ষে, এই জন্য আমি প্রাইমারি গুলাকে কি 1 দিয়ে প্রকাশ করি। তাইলে আমরা কি বলতে পারি, রেফার্ড টু প্রাইমারি, প্রাইমারি সাইডের সাপেক্ষে ইকুইভ্যালেন্ট সিরিজ রিঅ্যাক্ট্যান্স এত, আর সিরিজ রেজিস্ট্যান্স এত, আর রিঅ্যাক্ট্যান্স এত। এখন পরীক্ষায় বলতে পারে যে তুমি সেকেন্ডারি সাইডের রেসপেক্টে সিরিজ কম্পোনেন্ট গুলা বের করো। ঠিক আছে। তাহলে সেকেন্ডারি সাইড আসে কোথায়, সেকেন্ডারিতে। তার মানে কি আমার আর এ কিউ টু আর এক্স কিউ টুটা বের করতে হবে, তাই না? তাহলে টু বের করা মানে কি, টু বের করলে আমরা কি করি, প্রাইমারি থেকে সেকেন্ডারিতে যদি আমরা কখনো কোনো টার্মকে নিয়ে যাই তখন সেটাকে এ স্কোয়ার দিয়ে ভাগ করতে হয়। ঠিক আছে। তাহলে রেফার্ড টু সেকেন্ডারি। আমরা দেখো আগে কি করছি, আগেরটাতে আমরা প্রাইমারিতে যখন আনছি সেকেন্ডারিতে ডাটা পাচ্ছি, প্রাইমারিতে আনার সময় স্কোয়ার দিয়ে গুণ করছি। আর এখন আমরা ডাটা পাইছি প্রাইমারিতে, প্রাইমারিতে থেকে সেকেন্ডারিতে নিব, তাহলে কি করব, আগে যেহেতু স্কোয়ার গুণ করছি এখন স্কোয়ার দিয়ে ভাগ করব। ঠিক আছে। তাহলে এখন আমরা কি বলতে পারি, আর এ কিউ টু সমান আর এ কিউ 1 বাই এ স্কোয়ার, এক্স কিউ 1 সরি এক্স কিউ 2 সমান এক্স কিউ 1 বাই এ স্কোয়ার। তাহলে 4.5 বাই 20 স্কোয়ার, 8.71 বাই 20 স্কোয়ার। ক্যালকুলেট করলে যা আসে 0.46
1125 ওহম, 0.02175 ওহম। ঠিক আছে, তাহলে দেখো আমরা কি পেয়ে গেছি, আমরা এখন আমাদের সিরিজ কম্পোনেন্ট গুলো পেয়ে গেছি। এগুলো যদি একটু মার্ক করি, আমার যে RC1টা ছিল, সে RC1 কোনটা, RC1 হচ্ছে এটা, XM1 এটা, তারপরে RC2, XM2, ঠিক আছে, REQ1, XEQ1, REQ2, XEQ2। এখন অনেক সময় পরীক্ষা আরেকটু এক্সপান্ড করতে পারে, ঠিক আছে, অথবা আরো কোনো ভাবে বলে দিতে পারে যে তুমি এখন ট্রান্সফরমারের ইকুইভ্যালেন্ট সার্কিট আঁকো। ইকুইভ্যালেন্ট সার্কিট আঁকার সময় ওরা বলে দেয় যে কোন সাইডের সাপেক্ষে ইকুইভ্যালেন্ট সার্কিট আঁকতে হবে। আমরা দুইটাই দেখা দেব যাতে সব ধরনের ঝামেলা ক্লিয়ার হয়ে যায়। একটা আসতে পারে ইকুইভ্যালেন্ট সার্কিট রেফার্ড টু প্রাইমারি, একটা আসতে পারে ইকুইভ্যালেন্ট সার্কিট রেফার্ড টু সেকেন্ডারি। ঠিক আছে, তো আর একটা বিষয় বলে রাখছি, এই ভিডিও ডেসক্রিপশনে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ স্টুডেন্ট গ্রুপের লিঙ্কটা পাবে, ওখানে কানেক্ট হলে তোমরা এরকম আরো একই বিষয়ে প্রিপারেশন করছে এরকম শিক্ষার্থীদের সাথে কানেক্ট হতে পারো। তো দেখো, প্রাইমারির সাপেক্ষে তুমি যখন ইকুইভ্যালেন্ট সার্কিটটা আঁকবা, আমরা লাস্ট ক্লাসে দেখাইছিলাম কি সার্কিটটা কেমন হবে। এখানে সিরিজ রেজিস্ট্যান্স থাকবে, সিরিজ রিঅ্যাকট্যান্স থাকবে, প্যারালাল কোর ম্যাগনেটাইজিং রিঅ্যাকট্যান্স থাকবে, ম্যাগনেটাইজিং কোর লস রেজিস্ট্যান্স থাকবে, এবং এখানে শেষ। আর এখানের ক্ষেত্রে কি হবে, সেকেন্ডারি সাপেক্ষে যদি আঁকি, রেজিস্ট্যান্স থাকবে, রিঅ্যাকট্যান্স থাকবে, রিঅ্যাকট্যান্স, রেজিস্ট্যান্স। দেখো চিত্র দুইটা কিন্তু সেম, কিন্তু মেইন জিনিসটা হচ্ছে নোটেশনটা ভিন্ন। কোন সাইডে কি, প্রাইমারি সাপেক্ষে যখন আঁকবা, ঠিক আছে, তখন এইখানে তোমার হবে ভিপি, ঠিক আছে, আর এখানে কারেন্ট যাবে আইপি, আর এইখানে পাবা এভিএস, আর এইখানে পাবা আইএস বাই এ। ঠিক আছে, আর প্রাইমারি সাপেক্ষে আঁকতেছো, তাইলে প্রাইমারি সাপেক্ষে আঁকলে এখানে কি পাবা, ইকুইভ্যালেন্ট যে রেজিস্ট্যান্স আর ইকিউ ওয়ানটা পাবা, আর এক্সকিউ ওয়ান পাবা। ঠিক একইভাবে এখানে পাবা XM1, এখানে RC1। আর সেকেন্ডারি সাপেক্ষে যখন আঁকবা, তখন এখানে পাবা বিএস, ঠিক আছে, অর্থাৎ এভিএস না কিন্তু। আর এখানে কারেন্ট ফ্লো হবে আইএস সেকেন্ডারি সাপেক্ষে। আর এখানে পাবা তুমি ভিপি বাই এ, আর এখানে এ আইপি। আর এইগুলা কি হয়ে যাবে, যেহেতু সেকেন্ডারি সাপেক্ষে প্রাইমারি সাপেক্ষে হয়েছে 1 হয়েছে, তাই না, আর সেকেন্ডারি সাপেক্ষে কি হবে, 2 হবে, XEQ2, XM2, RC2। এখন তুমি জাস্ট তোমার ওই ডাটা থেকে ভ্যালুগুলো এনে বসাই দিবা। তো ইকুইভ্যালেন্ট সার্কিট আঁকার সময় এই ভ্যালুগুলা তোমার, এগুলার মান বসানোর দরকার নেই, কত ভোল্ট, ঠিক আছে, জাস্ট এই 4টা প্যারামিটার বসাই দিলেই হবে। ঠিক আছে, আর ইকিউ, এক্সিকিউ, R1, XM1 এগুলো বসাবা, আর ভোল্টেজ কারেন্ট গুলো বসাবা না, কিন্তু এইভাবে লিখে রাখবা। তাইলে দেখো, RC1, XM1 এই ডাটাটা আমরা নিয়ে আসি, কোথায় আছে, RC1 হচ্ছে 64.11, XM1 হচ্ছে 11.43। ঠিক আছে, তাইলে RC1 হচ্ছে আমাদের 64.11 কিলো ওহম, XM1 হচ্ছে জে অফ 11.43 কিলো ওহম। ঠিক আছে, ভিতরে লিখি জে অফ 11.43 কিলো ওহম। আর ইকিউ ওয়ান কত, আর ইকিউ ওয়ান আমরা পাইছিলাম 4.5 ওহম, আর এক্সিকিউ ওয়ান পাইছিলাম আমরা জে অফ 8.7
ওহম। এবার Req2, এটাও দেখো কোথায়, আমরা এই যে রিসেন্টলি পাইলাম 0.1125, 0.2175, 0.1125 j of 0.2175। আর এখানে Rc2 আর Xm2 বসাইতে হবে। Rc2 কত? Rc2 হচ্ছে 160.29 ওহম। এগুলো তো একক দিয়ে দেওয়া ভালো, ওহম দিয়ে দেবা। আর Xm2টা হচ্ছে 28.57 ওহম। ঠিক আছে, জে অফ 28.57 ওহম। এই হচ্ছে তোমার ইকুইভ্যালেন্ট সার্কিট। ঠিক আছে, তো দেখো আমরা তো লেখার সময় এভাবে লিখি, ইকুইভ্যালেন্ট সার্কিট রেফার টু প্রাইমারি, রেফার টু সেকেন্ডারি। কিন্তু পরীক্ষার হলে ওনারা বলে না যে প্রাইমারি সাপেক্ষে লিখো। ওনারা বলে কি, ওনারা বলে যে ইকুইভ্যালেন্ট সার্কিট হাই ভোল্টেজ সাপেক্ষে আঁকা। তখন তোমার প্রশ্ন দেখে একটু কষ্ট করে বুঝে নিতে হবে যে প্রাইমারি সাপেক্ষে চাইছে। অথবা বলতে পারলে ইকুইভ্যালেন্ট সার্কিট রেফার টু লো ভোল্টেজ সাইড, তখন বুঝে নিতে হবে সেকেন্ডারি সাপেক্ষে বলছে। ঠিক আছে, তাইলে এই স্কয়ার যখন গুণ করবা বা ভাগ করবা, এইটা করার ক্ষেত্রে তুমি জিনিসটা কি প্রাইমারিতে আছে না সেকেন্ডারিতে আছে এইটা দেখা হয়েছে বিষয়। লো ভোল্টেজ সাইড হাই ভোল্টেজ সাইড দেখা বিষয় না। ঠিক আছে, তাইলে প্রাইমারি থেকে সেকেন্ডারিতে গেলে কি হবে, এ স্কোয়ার দিয়ে গুণ হবে রেজিস্ট্যান্স রিঅ্যাকট্যান্স, আর সেকেন্ডারি থেকে প্রাইমারিতে আসলে এ স্কোয়ার দিয়ে ভাগ হবে। এখানে মাথার ভিতরে অনেকের প্যাচ ঘুরে যে লো ভোল্টেজ সাইড হাই ভোল্টেজ সাইড নিয়ে ক্যালকুলেট করে লো ভোল্টেজ হাই ভোল্টেজ সাইডের সাথে এ স্কোয়ারের গুণ ভাগ মিলাইলে প্যাচে পড়বা। এ স্কোয়ারের গুণ ভাগ করার সময় মাথায় রাখবা যে জিনিসটা কি সেকেন্ডারি থেকে প্রাইমারিতে যাচ্ছে না প্রাইমারি থেকে সেকেন্ডারিতে যাচ্ছে। আর এই চিত্র আঁকার সময় প্রাইমারি সেকেন্ডারি মাথায় রাখবা, লো ভোল্টেজ হাই ভোল্টেজ না। পরীক্ষায় একটু ঘুরাইয়ে আমাদের মাথা একটু ট্রিগার করে দেয়, লো ভোল্টেজ হাই ভোল্টেজ দিয়ে তারা সবকিছু বলে। কিন্তু অঙ্ক করার সময় আমার আগে ডিফাইন করে নিতে হবে যে লো ভোল্টেজ সাইড কি প্রাইমারি না হাই ভোল্টেজ সাইড প্রাইমারি। ওইটা প্রশ্নেই দেখতে পাবা, প্রশ্নে বুঝতে পারবা। ঠিক আছে, তো এই গেল আলোচনা। এই ম্যাথটা তোমরা একটু প্র্যাকটিস করবা, এই রিলেটেড ম্যাথ। এবং এটা থেরেজা 32.54-এ তোমরা পেয়ে যাবো বিএল থেরেজার বইতে। আর কোনো প্রবলেম হলে আমাকে এই নাম্বারে জানাতে পারো, এবং আজকের আমাদের যে লেকচার শিট পিডিএফ এটাও তোমরা কানেক্ট করতে পারো। তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কানেক্ট হলে আমাদের গুগল ক্লাসরুমে যে আমাদের ডেমো 50টারও অধিক, এখন আমি প্রায় 60টা ফ্রি ক্লাস আপলোড করা হয়েছে, যেগুলো আমাদের পেড কোর্সের 250টি অধিক কোর্সের অন্তর্ভুক্ত ছিল। এই উন্মুক্ত ক্লাসগুলো তোমরা আমাদের গুগল ক্লাসরুমেও দেখতে পারবে। তো দেখো এখন আমরা ওপেন সার্কিট এবং শর্ট সার্কিট টেস্টের পার্থক্য নিয়ে একটু আলোচনা করব। দেখো ওপেন সার্কিট টেস্ট পরীক্ষা অনেক সময় নো লোড টেস্টও বলতে পারে। ঠিক আছে, ওপেন সার্কিট টেস্ট মানে নো লোড টেস্ট। আর শর্ট সার্কিট টেস্ট না বলে ইম্পিডেন্স টেস্টও বলতে পারে। ঠিক আছে, ট্রান্সফরমারের ক্ষেত্রে শর্ট সার্কিট টেস্ট মানে ইম্পিডেন্স টেস্ট, এটা মনে রাখবে। তাহলে কখনো ইম্পিডেন্স টেস্ট দেখলে ঘাবড়ানোর কিছু নেই। কিন্তু জাস্ট এই সিম্পল জিনিসটা তুমি না জানলে কিন্তু অঙ্কটা করতে পারবে না। তারপরে ওপেন সার্কিট টেস্টের উদ্দেশ্য কি, ভাইবার জন্য খুবই ইম্পর্টেন্ট, আয়রন লস এবং এক্সাইটিং কারেন্ট বের করা। আর শর্ট সার্কিট টেস্টের উদ্দেশ্য কি, কপার লস অথবা ওয়াইন্ডিং লস এবং ট্রান্সফরমারের ইম্পিডেন্স বের করা। আর ওপেন সার্কিট টেস্টে কি হয়, প্রাইমারিতে রেটেড ভোল্টেজ সাপ্লাই দেওয়া হয়, আর শর্ট সার্কিট টেস্টে প্রাইমারিতে কি হয়, লো ভোল্টেজ সোর্স দেওয়া হয়। ঠিক আছে, কেন, রেটেড কারেন্ট ফ্লো করার জন্য কি করা হয়, ভোল্টেজটা কমায় রাখা হয়। আর কি হয়, ওপেন সার্কিট টেস্টে একটা সাইড ওপেন থাকে, সেকেন্ডারি সাইড ওপেন। আর শর্ট সার্কিট টেস্টে সেকেন্ডারি সাইডটা শর্ট সার্কিট করা থাকে। আর ভোল্ট মিটার কি হয়, ওপেন সার্কিট টেস্টে প্রাইমারি সাইডে মিটারিং ইনস্ট্রুমেন্ট গুলো কানেক্ট থাকে, এবং শর্ট সার্কিটেও সেম। আর এখানে কি বলছে, ভোল্ট মিটার ইজ কানেক্টেড অ্যাক্রস দ্য প্রাইমারি ওয়াইন্ডিং টু মেজার দ্য অ্যাপ্লাইড ভোল্টেজ, ভোল্ট মিটার ইজ কানেক্টেড অ্যাক্রস সেকেন্ডারি ওয়াইন্ডিং টু মেজার দ্য সেকেন্ডারি ভোল্টেজ। ঠিক আছে, তুমি চাইলে শর্ট সার্কিট টেস্টে ভোল্টেজটাও মেপে দেখতে পারো, যদি এটা আমাদের প্রয়োজন নেই। ঠিক আছে, সেকেন্ডারি ওয়াইন্ডিং এ আমরা শর্ট সার্কিট টেস্টে ভোল্টেজ মেপে আমাদের কোনো লাভ নাই। তুমি চাইলে এখানে একটা ভোল্ট মিটার লাগাইতে পারো, জাস্ট এখানে ভোল্টেজ কত দেখতে পারলা। যেহেতু শর্ট সার্কিট, ভোল্টেজটা নিয়ার টু 0 ভোল্টই হবে।
কিন্তু আমরা মেইন ভোল্টেজটা কোথায় কানেক্ট করব? এই আমাদের যেই সাইডে আমরা টেস্ট করতেছি ওই সাইডেই কানেক্ট করব, ঠিক আছে? তারপর দেখো এখানে কি বলছে, এমিটার ইজ কানেক্টেড ইন সিরিজ উইথ দ্য প্রাইমারি ওয়াইন্ডিং টু মেজার প্রাইমারি কারেন্ট। ঠিক আছে, এমিটার কি হয়, প্রাইমারি ওয়াইন্ডিং এর সাথেই সিরিজে কানেক্ট করা থাকে দুই ধরনের টেস্টে। ঠিক আছে, তো আরেকটা জিনিস দেখো, দুই ধরনের টেস্টে চিত্রটা কিন্তু একই। পার্থক্য কি, শর্ট সার্কিট টেস্টে এদিকে শর্ট আর এদিকে একটা ভোল্টেজ রেগুলেটর বা ভেরিয়েক দিয়ে সাপ্লাই দিচ্ছে, এটা বোঝানো হয়েছে। আর ওপেন সার্কিট টেস্টে কেমন, ওপেন সার্কিট টেস্টে এই সাইডটা ওপেন আর সরাসরি ভোল্টেজ সাপ্লাই দিচ্ছে। এভাবে মনে রাখতে পারো। তো আমাদের আজকের ক্লাস এতটুকুই। তোমাদেরকে সবাইকে ধন্যবাদ এতক্ষণ ধরে উপস্থিত থাকার জন্য। তো তোমাদের যদি আরো কোনো প্রশ্ন থাকে, তোমরা আমাদের ট্রিপল কুইক জব প্রিপারেশন বা ইঞ্জিনিয়ার এসএম প্রান্ত এই গ্রুপেও তোমরা কানেক্ট থাকতে পারো, তোমাদের প্রবলেম গুলো আপলোড করতে পারো। আমরা চেষ্টা করবো সলিউশন করার জন্য। আজকের মতো এখানে শেষ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।